আমি কি বোঝাতে পারলাম? মানে বাংলাদেশের সাথে এ ধরনের কোনো ডাইরেক্ট চুক্তি নাই, কিন্তু কার্যত বাংলাদেশ ভারতের উপনিবেশ। কিন্তু চুক্তি যে নাই সেটা কি আমরা কিভাবে কনফার্ম হবো? কারণ হচ্ছে যে আপনি জানেন, আপনি যে কথাটি বলছিলেন, শেখ হাসিনা যখন বিভিন্ন দেশে যান, তিনি তার সাথে কিছু সুনির্দিষ্ট কয়েকজন সাংবাদিক আছে, এবং দেশের ভেতরে তিনি যখন সংবাদ সম্মেলনগুলো করেন সেখানেও কিন্তু তিনি সব সাংবাদিককে যেতে দেন না। তো সেই ক্ষেত্রে সেখানে গিয়ে তিনি কি কি চুক্তি করছেন সেই জিনিসগুলো তো আমাদের দেশের সাংবাদিকরা আমাদের সামনে আনবেন না। আমরা মনে করতেই পারি যে এমন কোন চুক্তি হয়তো এরই মধ্যে হয়ে গেছে যে সেটাতে ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চায়নার কাছ থেকে যেখানে আর্থিক সুবিধাগুলো শেখ হাসিনা নিচ্ছেন, এই পদ্মা সেতুকে বলা হচ্ছে যে এটা আমাদের নিজেদের আমাদের অর্থায়নে এটা নির্মাণ হয়েছে, কিন্তু সেখানে আবার টোল বসানো হয়েছে। আপনি সরকারের যে কোনো দিক থেকে একটি পার্টে ছিলেন, কোনো নিজেদের অর্থায়নের সেতু যদি নির্মাণ করা হয় সেখানে কি টোল বাংলাদেশে আজ পর্যন্ত ধার্য করা হয়েছিল কিনা কোনো সেতুতে? আমি এটা টোলের দিকে যাব না, টোলের ব্যাপারে যে কোনো সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এটা তো নিজের অর্থায়নে হয় নাই, এটা তো সহজ বিষয়, এটা তো চায়নার ঋণের টাকায় হয়েছে, এবং যেটাকে বলা হয় সাপ্লায়ার্স ক্রেডিট। আপনারা জানেন যে এটা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে হয়েছে। তো এই পুরো টাকাটা হচ্ছে চায়নার টাকা। এবং আরো একটা কথা মনে রাখা দরকার ইলিয়াস, এটা নিয়ে আমি একটা জিনিস একটু দর্শকদের সুবিধার জন্য, এই যে সাপ্লায়ার্স ক্রেডিট এবং যদি বিশ্বব্যাংক থেকে যেটা বলছেন, ওনারা বিশ্বব্যাংক থেকে না নিয়ে আমাদের বিরাট বীরত্বের একটি পরিচয় দিয়েছেন। যদি বিশ্বব্যাংক থেকে ঋণটা নেওয়া যেত সেটাতে আমাদেরকে কত পার্সেন্ট আপনার সুদ দিতে হতো, এখন কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, বা তাদেরকে কত দিনের মধ্যে সেটা সুদ দিতে হতো, এখন আমাদের কত দিনের মধ্যে সুদ দিতে হবে, এটা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমি বলছি, যদি আমরা বিশ্বব্যাংক থেকে নিতাম তাহলে 0.44 মানে 0.4% সুদ দিতে হতো। এবং সাধারণত বিশ্বব্যাংকের যে ঋণ এটা শোধ করতে হয় 40 বছরে, এবং তার মধ্যে আবার গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ওয়ার্ল্ড ব্যাংক নর্মালি দেখা যায় যে 5 বছর প্রায় গ্রেস পিরিয়ড দিয়ে দেয়, তার মানে 40 এবং আরো 5 বছর, তার মানে 45 বছর ধরে আপনি এটাকে। চায়না আমাদেরকে কত বছর গ্রেস পিরিয়ড? আমি আসছি সেখানে। আর চায়নার ক্ষেত্রে আপনাকে মিনিমাম ইন্টারেস্ট যেটা দিতে হবে, যেটা সরকার বলছে, আবারও বলি যে সরকার যা বলে সেটাই যে সত্য কথা আমরা জানি না, ভিতরে ভিতরে আরো কিছু থাকতে পারে। তো সরকার যেটা বলছে সেখানে 6% আপনাকে ঋণ শোধ করতে হবে, তার মানে 0.4%-এর জায়গায় আপনাকে 6%, পার্থক্যটা বুঝতে পারছেন? মানে অ্যাবাউট 15 গুণ বেশি আপনাকে সুদ দিতে হবে। 1, 2 নম্বর, আপনাকে 20 বছরের মধ্যে টাকা শোধ করতে হবে, যেটা 45 বছরে আপনি করতে পারতেন সেটা 20 বছরের মধ্যে আপনি করবেন। আরেকটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেরিয়ে আসেন নাই, ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে বের করে দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এই ঋণ প্রত্যাহার করেছিল ঘুষ খাওয়ার জন্য, এবং সেই ঘুষের কথায় বলা হয়ে থাকে যে এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মেয়ে এবং মেয়ের জামাতা তারা জড়িত ছিলেন। তারা তখন কানাডায় ছিলেন, আপনি জানেন, এবং এটা নিয়ে কানাডায় মামলাও হয়েছিল, এবং তারপর থেকে তারা কানাডায় থাকেন না। কেন থাকেন না সেটা তারা জানেন যে কেন থাকেন না, কানাডায় মামলা হয়েছিল। আরেকটা বিষয় বলা দরকার, যে ওয়ার্ল্ড ব্যাংকে যখন ঋণ ছিল, এই প্রজেক্ট হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকায়, 12,000 crores, আর আজকে সেই প্রজেক্টের খরচ দাঁড়িয়েছে 50,000 কোটি টাকা। তার মানে একে তো আপনি 15 গুণ বেশি সুদ দিচ্ছেন, আর টাকার অঙ্কে আপনি 4 গুণ টাকা, 5 গুণ টাকা প্রায় আপনি বেশি দিচ্ছেন। তো ওয়ার্ল্ড ব্যাংকে থাকলে ঘুষ খাওয়াটা একটু কঠিন হয়। আপনি জানেন যে আপনি আমেরিকায় আছেন, আপনি খুব ভালো করে জানেন যে এসব ব্যাপারে অডিট হয়। তো অডিটের মধ্যে কিন্তু ঘুষ খেলে আপনি ধরা পড়ে যাবেন, এবং একবার ধরা পড়ে গেলে তাহলে যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ নেবে উভয় পক্ষ কিন্তু তারা জেল হয়ে যাবে তাদের, এবং ইন্টারন্যাশনাল কোর্টে মামলা হবে, এমনকি মার্কিন আদালতে মামলা হয়ে যাবে তাদের বিরুদ্ধে। কিন্তু টাকাটা যখন সাপ্লায়ার্স ক্রেডিটে আসবে, চায়নার থেকে আসবে, সেই ঘুষ খাওয়ার আর কোনো সমস্যা নাই, সেই ঘুষ নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না। চীনা গভর্নমেন্টও প্রশ্ন তুলবে না, কেউ প্রশ্ন তুলবে না, কারণ এই ঋণ তো শেখ হাসিনাকে শোধ করতে হবে না, ঋণ শোধ করবে বাংলাদেশের মানুষ। কিন্তু শেখ হাসিনার সমস্যা কি? তার তো উইন উইন সিচুয়েশন। এই 50,000 কোটির মধ্যে যদি সে 20,000 কোটি টাকা সে এবং তার ছেলে পেলে বা শেখ পরিবার, আপনি একটা খুব চমৎকার, আপনার সবই প্রায়ই ভালো হয় আপনার যেগুলো করেন আপনি, তার মধ্যে একটা খুব অসাধারণ কাজ আপনি করেছিলেন আমার মনে আছে, যে শেখ পরিবারের কে কোথায় আছে এটা নিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন। আমি মনে করি আপনার সেরা ভিডিওর মধ্যে ওটা একটা, কারণ ওখানে প্রায় আপনি বোধহয় 150 জনকে দেখিয়েছিলেন
যে প্রায় 150 জন শেখ পরিবারের লোক বাংলাদেশ কিভাবে লুটে পুটে খাচ্ছে। তো ওটা আমি মনে করি বাংলাদেশের জনগণের দেখা উচিত প্রত্যেকে। তো ওই যে 150 জন লুটে পুটে খাচ্ছে, এই যে 20,000 কোটি টাকা আমি যদি ধারণা করি যে তারা ঘুষ খেয়েছে, তাহলে 20,000 কোটি টাকা মেরে দিয়েছে শেখ পরিবার। তো এই টাকা মেরে দেওয়ার সুযোগটা চীনের কাছ থেকে ঋণ নিলে আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলে নাই। কাজে সেই দিক দিয়ে হাসিনার লাভ হয়েছে চীন থেকে ঋণ নেওয়াতে, আর শোধ করবো তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন। না, কিন্তু এই ক্ষেত্রে ধরেন আমাদের দুইটা দেশকে, মানে একদিকে ইন্ডিয়া তারপরে আবার চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে, এটা যদি একসাথে আওয়ামী লীগ ম্যানেজ করতে যায় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমি যদি সোজা কথা বলি ইলিয়াস, কিন্তু সেটা কি ম্যানেজ করা সম্ভব কিনা? মানে ম্যানেজ তো করতে পারবে, ম্যানেজ করার তো ম্যানেজ তো সে 14 বছর ধরে করছে। দুটো ম্যানেজের জায়গা কিন্তু দুটো আপনাকে বুঝতে হবে। একটা ম্যানেজের জায়গা হচ্ছে যে হাসিনা বাংলাদেশকে স্বাধীনতা দিল্লির কাছে দিয়ে দিয়েছে, সো বাংলাদেশ এক অর্থে দিল্লির উপনিবেশ। আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক। চীনেরও কোনো লস নাই। কেন লস নাই আপনাকে বলি, চীন 3 গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে, কিন্তু টাকাটা চীন তো পাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে। তো যেই সরকারে আসুক না কেন, শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী 5 বছর পরে না থাকে, তো যে সরকারই আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে। কিন্তু চীনের সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের সরকারে কে থাকলো, সেটা কি বিএনপি থাকলো, না আওয়ামী লীগ থাকলো, না অন্য কোনো দল আসলো, না সুশীলরা আসলো, তাতেও চীনের কোনো সমস্যা হবে না, যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট, যেটা ইকোনমিক ইন্টারেস্ট, তার যদি সেফগার্ডেড থাকে। তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে, ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই। সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে, সেটা আলাদা বিষয়। আমরা ওই আলোচনা এখনো আসি নাই, এই জন্য আমি যাচ্ছি না। আমেরিকা হয়তো চীনের সাথে বা হাসিনার এই দহরম মহরম পছন্দ করবে না, সেটা আপনি নিজে আমেরিকায় আছেন, আপনি জানেন। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের। এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে। সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে, বা চলে যাচ্ছে না তো চলে গেছে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে, একটা। দুই হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা একেবারে ওই যে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এবং শ্রীলঙ্কার অবস্থার দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের অবস্থা আগামীকাল শ্রীলঙ্কার মতো হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কার মতো হবে তখন হয়তো শেখ হাসিনা জীবিত থাকবেন না। সর্বনাশ কিন্তু যা হওয়ার হয়ে যাবে ইলিয়াস। শ্রীলঙ্কার অবস্থা তো ভাই আমাদের সাংবাদিকরা যা বলছেন, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের নাকি 300 কোটি টাকা এসেছে, আমাদের এখন রেকর্ড রেমিটেন্স যাচ্ছে, রেকর্ড জনশক্তি রপ্তানি হচ্ছে, রেকর্ড মানে সবকিছু এখন হঠাৎ করে রেকর্ড হচ্ছে। আমাদের সাংবাদিকরা যে নিউজগুলো ইদানিং দেখছি, তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে যাওয়ার কি আদৌ কোনো আসলে অবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন, যদি শ্রীলঙ্কার দিকে নাই যাবেন, আপনি গত 1 মাসে বাংলাদেশের টাকার দাম সরকারি হিসেবে 3 টাকা কমেছে, তাই না? 85 টাকা ছিল এবং আজকে এই মুহূর্তে 88 টাকা সরকারি হিসাবে। এবং আপনি ব্যাংকে যদি যান, ব্যাংকে ডলারের দাম হচ্ছে 96 টাকা হচ্ছে ব্যাংকে দেওয়া, এবং আপনি ক্যাশ কিনতে চাইলে প্রায় 100 টাকা। এটা গেল একটা। দ্বিতীয়তে আমি আসি যে শ্রীলঙ্কার আপনি যে রেমিটেন্সের কথা বললেন, তারপরে আরো জনশক্তি রপ্তানিতে, জনশক্তি রপ্তানি। আপনাকে আমি একটা সিম্পল হিসাব দেই, যে এই যে রিজার্ভ যেটা দেখানো হচ্ছে $42 বিলিয়ন, আপনি তো জানেন আইএমএফ বলেছে এখান থেকে $7 বিলিয়ন সরকার বাড়িয়ে দেখাচ্ছে। তার মানে $7 বিলিয়ন যেটা রাষ্ট্রের ঋণ আছে, ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট আছে, সেই $7 বিলিয়ন আপনি রিজার্ভে দেখাতে পারবেন না অ্যাকর্ডিং টু ইকোনমিক থিওরি। এবং বাংলাদেশ সরকার কি বলেছে, তারা এই থিওরি মানে না। তো আমি যদি $7 বিলিয়ন বাদ দেই, তাহলে সরকারি হিসেবেই আপনার রিজার্ভ আছে $35 বিলিয়ন। এটা একটি। দ্বিতীয় কথা হলো, আপনার কি মনে আছে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সোনা চুরি হয়েছে? এই দুটো তো নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা চুরি হয়েছে? একটা হিসাব আমরা জানি, কত 500 না 600 মিলিয়ন ডলার, এরকম একটা হিসাব তারা বলেছে। তো যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট না হয়, আমি জানবো কি করে যে আসলে কত পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে? এবং সেটা শুধুমাত্র সম্ভব হবে যখন এই সরকার চলে যাবে, তখন আমরা জানবো যে অ্যাকচুয়াল রিজার্ভ থেকে কত টাকা চুরি হয়েছে। এক।
2 নম্বর, যে গোল্ড চুরি হয়েছে, কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে আপনি জানেন? আমি জানি কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে, তো আমি অডিট না করলে কিভাবে জানবো? যে সোনার বারগুলো রাখা হয়, যে গোল্ড বার, সেই গোল্ড বারগুলো কি সোনার রাখা হয়েছে নাকি সেগুলো তামার রাখা হয়েছে, সেটা আমরা কিভাবে জানবো? তো সেগুলো জানতে হলে তো আপনাকে প্রপার অডিট করতে হবে, এবং প্রপার অডিট করতে হলে একটা জনগণের সরকার তো লাগবে, সেখানে দায়বদ্ধ সরকার একটা লাগবে। তো সেটা না হওয়া পর্যন্ত আপনি অর্থনীতির আসল অবস্থা বুঝতে পারবেন না। আর রেমিটেন্সের যেটা বলছেন, রেমিটেন্সের ফাঁকটা আপনাকে আমি বলে দিই, আমি এখনই বলে দিই, বয়স হয়ে গেছে, আমরা দেখেছি রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স কখন বাড়ে? নর্মালি 2 ঈদে বাড়ে। 2 ঈদে কেন বাড়ে? 2 ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনের জন্য, এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায়। আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে, ঈদের পরের মাসে কমে যাবে। বাংলাদেশে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা, এই সরকারের দালাল সাংবাদিক, যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেয়া, এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে, যেটা ইয়ের সাথে মেলে না, যেটা লজিকের সাথে মেলে না, এটা মেলার কোনো কারণও নাই। এবং তারা 19 দিনের একটা গল্প বলছে। আমার ব্যক্তিগত ধারণা, মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না। এই গল্পটা এখন বাজারে কেন ছাড়া হয়েছে জানেন? যাতে ডলারের দাম আরো বেড়ে না যায়, মানে টাকার দাম আরো কমে না যায়। কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই, তাহলে তো ডলারের দাম আরো বেড়ে যাবে। এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস, ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসের কত 1 তারিখে বোধহয় ঈদ হলো, তাই না? 1 তারিখে ঈদ হলো। তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে, এটা অলওয়েজ এটা হয়েছে। ঈদের পরে 18 দিনে রেমিটেন্স বাড়লো, এটা কি সম্ভব কথা? এবছর উল্টাটা হয়েছে, এটা কোনোদিন এটা হতেই পারে না। সুতরাং এই হিসাব সম্পূর্ণ একটা ভুয়া হিসাব দেওয়া হচ্ছে জনগণকে ভুল বোঝানোর জন্য। কাজে এদের কোন স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, তারা কি বলছে এখন বাংলাদেশে মুদ্রাস্ফীতি কত? 5.6 না 5.7 বলছে, তাই না? জিনিসপত্রের দাম কত বেড়েছে? আমি দর্শক যারা শুনছেন আমাদের বক্তব্য বা পরে যারা শুনবেন তাদেরকে জিজ্ঞেস করি, আমি জিনিসপত্রের দাম কত বেড়েছে আপনারা বলেন, কয় গুণ বেড়েছে? এবং মুদ্রাস্ফীতি জিনিসটা কি আমি সহজভাবে বলি। মুদ্রাস্ফীতি তো টেকনিক্যাল টার্ম, যে সাধারণ জনগণ বুঝবেন না। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কত বাড়লো, এটাই মুদ্রাস্ফীতি। সহজ ডেফিনেশন দিচ্ছি আমি ইকোনমিক্সে। জিনিসপত্রের দাম কত, জীবনযাত্রার দাম কত বাড়লো, জীবনের জিনিসপত্রের দাম কত বাড়লো। আচ্ছা, গত 1 মাসে বলেন চাল, ডাল, তেল, আমি যদি বেসিক আইটেমে যদি শুধু থাকি, চাল, ডাল, তেল, সবজি, মাংস, মাছ, এই 5-6টা আইটেমের কত পার্সেন্ট দাম বেড়েছে, এইটা জানলেই আপনি মুদ্রাস্ফীতি জানবেন। আমি যতদূর শুনেছি যে ইয়েরা বলেছে, ওই যে বিবিএস যেটা বলে, যে তাদের হিসাব অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে কোন কোন ক্ষেত্রে 50 থেকে 80%। আপনার মুদ্রাস্ফীতি কি করে 5% হবে, 5.6% হবে? প্রশ্নই আসে না। কাজেই এই সরকারের প্রতিটি স্ট্যাটিস্টিক্স বানানো স্ট্যাটিস্টিক্স, জনগণকে ধোঁকা দেওয়ার মতো। যারা যেভাবে ওই যে 5 বছর পর পর একটা ভোটের নাটক করে, সেইভাবেই জনগণকে একটা ভুয়া স্ট্যাটিস্টিক্স এই শেখ হাসিনা দিয়ে চলেছে। এই স্ট্যাটিস্টিক্স এর উপরে কোনো বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করছিলাম, যে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সয়লাব শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা হয়েছে, কি যেন একজন নায়ক নাম, তো ওনাকে শেখ মুজিব বানানো হয়েছে। তো ওনাকে আপনার 7ই মার্চের একটি ভাষণ, সম্ভবত যেই ট্রেলার যেটা দেখানো হয়েছে, সেখানে 7ই মার্চের ভাষণে উনি এক জায়গায় বলছেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই। এই কথাটা আসলে কি মানে শেখ মুজিব বলেছিলেন কিনা তিনি 7ই মার্চে যে ভাষণ, সেখানে প্রশ্নই আসে না। 7ই মার্চে ভারতের রেফারেন্স কেন আসবে? 7ই মার্চের বক্তৃতা শেখ মুজিব কেন দিয়েছিলেন? দিয়েছিলেন এই কারণে যে আর্মি ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে, পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছিল, এবং পাকিস্তান আর্মি কি করলো, তখন যে জেনারেল ইয়াহিয়া ছিলেন তিনি কি করলেন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিলেন। সুতরাং তার বক্তৃতা ছিল সেই পার্লামেন্ট অধিবেশন নিয়ে, তার মানে রাজনীতি নিয়ে বক্তৃতা ছিল। এবং পাকিস্তান আর্মি যে ক্র্যাকডাউন করেছিল, যত মানুষ হত্যা করেছিল, সেটার বিচারের জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে ভারতের কোন প্রসঙ্গই তিনি বলেন নাই, ভারত নামটাই উচ্চারণ করেন নাই।
সুতরাং ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার, এটা সম্পূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, 7 বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। 7 বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 1,500 থেকে 2,000-এর মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2017 সালে 12 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি, কিন্তু 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মির্জা ফখরুল আজকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 2 ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল। মহাসচিব স্মৃতিসৌধে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল। এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে, মহাসচিবকে আদৌ সুস্থ আছে? সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায়, সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যেয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জিয়া পরিবারের নামে বারবার আঘাত আনার কথা বলছে। ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম বদলে গেছে। 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে। এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয়। 2009 সালের জানুয়ারিতে সরকার গঠনের পর 2010 সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম
পরিবর্তন করা হয়। এরপর থেকে একে একে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান। আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানী ও ঢাকার বিজয় সরণিতে মাওলানা ভাসানীর নভ থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভ থিয়েটার। এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবের নামে। এমনকি শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধিস্থ সরিয়ে ফেলতে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা টানা ১.৫ দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয়। দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়। বিএনপির নীতি নির্ধারকদের দাবি, জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, কিন্তু তার নাম মোছা যায়নি। তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে। শেখ হাসিনার গত 15.5 বছরের শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে তার সঠিক পরিসংখ্যান নেই বিএনপির কাছে। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর। এ তালিকায় 17টি স্থাপনার নাম পরিবর্তন বা নাম ফলক ভেঙে ফেলার তথ্য জানা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে নির্বাচন নিয়ে রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার। প্রেস সচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কিভাবে হতে চলেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 সালে এর ডিসেম্বর বা 26-এর 30 জুনের মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি, পদোন্নতি, ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী